মাসুদ রানা সিরিজের গল্প টপ টেরর পর্ব 4। নিনা ভেঞ্চুরা সম্পর্কে বলো, বলল রানা। ওর পেছনে লেগেছে ময়নিহান। কেন? শেরিফ মলভির মৃত্যুর সময় সব দেখে ফেলে, ঠিক? হ্যাঁ, ওখানেই ছিল, কিন্তু শুধু সেজন্য তাকে খুঁজছে না। ভুরু কুচকে ম্যাকলাস্কিকে দেখলো রানা। মুখ তুলে ওকে দেখছে লোকটা। রানা অনেক কিছুই জানে না বুঝে খুশিতে চকচক করছে চোখ। মাথা নাড়ল। ভেবেছিলে সবই জেনে গেছো, তাই না? তা নয়, পুরো ঘটনার অর্ধেকও বুঝতে পারোনি এখনো। কড়া চোখে তাকে দেখল রানা। তুমি জানাবে বলে অপেক্ষা করছি। তুমি তো চিনতে ওই মেয়ে লোকটাকে, ঠিক? জানো ডিভোর্স হওয়ার পর কি হয়েছে? চুপ করে আছে রানা। নতুন নাগর জুটিয়ে নিয়েছিল। সে লোক বোধ হয় ময়নিহার নয়, জানতে চাইল রানা। মাথা নাড়ল ম্যাকলাস্কি। ফ্র্যাঙ্ক মালভি। ময়নিহান বা আমাদেরকে ব্ল্যাকমেইলিং এর সময় তাকে সাহায্য করেছে নিনা ভেঞ্চুরা। হতবাক হয়ে তার দিকে চেয়ে রইল বিস্মিত রানা। এখনো চাইছে ব্ল্যাকমেইল করতে। তার চাই কমপক্ষে $2 মিলিয়ন। আবার শেরিফের গাড়িতে চাপলো রানা 20 মিনিট পর। এখন সঙ্গে নেই অস্টিন ম্যাকলাস্কি। তার কথা শুনে চমকে গেছে ও। লিটল ফোর্কের দিকে রওনা হয়ে ভাবছে। জানতো না নিরপরাধ নয় নিনা ভেঞ্চুরা। ওর ধারণা হয়েছিল বিপজ্জনক ক্রিমিনালদের এড়াতে প্রাণ ভয়ে লুকিয়ে আছে সে। কিন্তু ওই মহিলা এ শহরের অন্য ক্রিমিনালদের মতোই। ঘটনা শুরু হয়েছিল ভিলাজ অস্টরের ছোট এক কাজ হাতে নিয়ে। তারপর একসময়ে নিনা ভেঞ্চুরা জানলো অপরাধে জড়িয়ে গেছে জাজ হোল্ড ও ন্যাশ ময়নিহান। আইনের সহায়তা না নিয়ে ওই গোপন তথ্য ব্যবহার করতে গিয়ে জড়িয়ে নিল নিজের নতুন প্রেমিক শেরিফ ম্যালভিকে। তারা ঠিক করলো এই সুযোগে হাতিয়ে নেবে অনেক টাকা। ময়নিহান জানতো না এসবে জড়িয়ে গেছে নিনা। সে চিরকালের জন্য বন্ধ করলো শেরিফ ম্যালভির মুখ। এরপর নিজেই নিনা চেয়ে বসলো বিশাল অঙ্কের টাকা। $20,000 চেয়েছিল শেরিফ ম্যালভি। নিনা চাইল $2 মিলিয়ন। চাহিদা পূরণ করলে চলে যাবে এ শহর ছেড়ে। কিন্তু যদি দেয়া না হয় সব প্রমাণ তুলে দেবে উপযুক্ত কর্তৃপক্ষের হাতে। স্বাভাবিকভাবেই $1 বিলিয়ন ব্যবসা নিনার কারণে হাতছাড়া করতে চাইল না ময়নিহান। তিক্ত হয়ে গেছে রানার মন। এসেছিল অসহায় এক মহিলার হয়ে লড়তে। আগে যদি জানতো এখানে কি হচ্ছে, ভুলেও আঙ্গুল নাড়ত না। এমন নয় মহিলার ক্ষতি হোক তা চাইতো, কিন্তু দেখতো গোটা ব্যাপারটা আলাদা দৃষ্টিভঙ্গিতে। এসেছে জুডির কথায়, এজন্যই বুকের ভেতর অস্বস্তি। জানতে হবে কতটুকু জানে মেয়েটা। এখানে যা ঘটেছে সেটা কি আগেই জানতো জুডি? হয়তো জানতো বহু কিছুই, আর তাই পুলিশের সাহায্য না নিয়ে গেছে ওর কাছে। সেক্ষেত্রে গোপন করেছে জরুরি তথ্য। এও জানতো মুখোমুখি হবে বিপজ্জনক লোকদের, তাই জড়িয়ে নিয়েছে ওকে। রানাকে ব্যবহার করছে জুডি। অপরূপ মুখ দেখে রানার হুঁশ ছিল না। ওর দিকেই তাক করা হচ্ছে গুলি ভরা পিস্তল। প্রতিটি তথ্য এখন চোখের সামনে পরিষ্কার। তবে ওর নিজের যুক্তির মাঝেও রয়েছে বড় গলদ। বড় বোনের ধনী হওয়ার পরিকল্পনায় জড়িত হলে জুডির কিসের ঠেকা পড়েছিল খুঁজতে আসার? ওর মোবাইল ফোন প্রমাণ করেছে গত 4 দিনে বহুবার কল করেছে বোনকে। জুডি ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত হলে ভালো করেই জানতো কারা বোনের শত্রু। সেক্ষেত্রে ভুলেও ফোন দিত না অস্টিন ম্যাকলাস্কিকে। সব তথ্য রানাকে দেয়নি জুডি। আবার এও ঠিক জানতো না কিসে জড়িয়ে গেছে ওর বড় বোন। কিছুই না বুঝে পা দিয়েছে ময়নিহানের পাতা ফাঁদে। এবার ওকে ব্যবহার করে নিনাকে আড়াল থেকে বেরোতে সাহায্য করবে লোকটা। মস্ত বড় বিপদে আছে মাইকের 2 বোনই। প্রথম কাজ জুডিকে এ শহর থেকে সরিয়ে দেয়া, ভাবছে রানা। ম্যাকলাস্কি বলেছে রেস্তোরাঁয় নিয়ে মেয়েটাকে তুলে দিয়েছে ময়নিহানের হাতে। খুঁজতে হলে প্রথমেই যাওয়া উচিত ওখানে। প্রবল ঝড়ের প্রকোপে অ্যাপেলেচিয়ার এদিকে জমেছে প্রচুর তুষার। ঝামেলা ছাড়াই শেরিফের গাড়িতে চেপে শহরে পৌঁছে গেল রানা। অবশ্য প্রথম বাড়িটা চোখে পড়তেই গভীর এক নালায় নামালো গাড়ি। ওটা দেখা যাবে না রাস্তা থেকে। হেঁটে শহরে ঢুকলো রানা। এবার চাই আরেকটা গাড়ি। জানা আছে কোথায় পাবে ওই জিনিস। পৌঁছে গেল রানা লুকিয়ে রাখা বাইসন গাড়িটার কাছে।
রিক বেন্ডার অন্যান্য কাজে ব্যস্ত, তাই ওটা খুঁজতে বেরোবার সময় পায়নি। সামনের চাকার উপরেই পেল চাবি। ইঞ্জিন চালু করে ওয়াইপার দিয়ে পরিষ্কার করলো তুষার ভরা উইন্ডস্ক্রিন। গাছের জটলা থেকে বেরিয়ে ফিরল শেরিফের বাড়ির কাছে। তুষারে আর কোনো গাড়ির চাকার চিহ্ন নেই। শেরিফের গাড়ির ট্রাঙ্ক খুলে তাড়া দিল রানা। ভাবছো হাইপোথার্মিয়ায় মরবে? নাও বেরো। ট্রাঙ্ক থেকে চোখ পিটপিট করে ওকে দেখছে শেরিফ। শার্ট পেঁচিয়ে তার মুখ বেঁধেছে রানা, বাকি আছে শুধু চোখ দুটো। শার্টের বাঁধন খুলল ও। কি যেন বলল লোকটা, কিন্তু মুখে রুমাল আছে বলে জাবড়ে গেল কথা। বগলে হাত ভরে তাকে গাড়ি থেকে নামতে সাহায্য করলো রানা। খিচ ধরেছে ছোট জায়গায় বন্দী হয়ে টলে পড়ছিল লোকটা। কাঁধ ধরে দাঁড় করিয়ে রাখলো রানা। 1 মিনিট পর ঠেলে নিয়ে তুলল বাইসন গাড়িতে। পকেট থেকে নিল চাবি, খুলে দিল হ্যান্ডকাফের একটা কড়া। চট করে ওটা আটকে দিল প্যাসেঞ্জার সিটের পাশের হাতলে। নিজের ড্রাইভিং সিটে উঠে বলল, হয়তো ভাবছো লোকটা কি করছে, তাই না? স্থির দৃষ্টিতে ওকে দেখলো ম্যাকলাস্কি। আগেই বলেছি তুমি কাজে না এলে মেরে ফেলতে পারি, কিন্তু পরে ভেবে দেখলাম অন্য কাজে আসবে। ট্রাক চালু করে আবারও শহরের কেন্দ্রের দিকে চলল রানা। লিটল ফোর্কের প্রধান সড়কে ফ্রেঞ্চ রেস্তোরাঁ ভিলাজ অনসও। নিচতলায় লোভনীয় খাবারের ডাইনিং রুম, উপরে দোতলা ও 3য় তলায় ন্যাশ ময়নিহানের অফিস। ঝড়ের কারণে আপাতত বন্ধ রেস্তোরাঁ। শহরের প্রায় সবাই ফিরেছে যে যার বাড়িতে, রাস্তা জনশূন্য। দোতলা অন্ধকার হলেও 3য় তলায় শাটারের ওদিকে রয়েছে আলো। ময়নিহানের অফিস কয় তলায়? জিজ্ঞেস করলো রানা। থুতনি বাঁকা করে 3য় তলা দেখিয়ে দিল ম্যাকলাস্কি। নিচতলায় 12 ফুট উঁচু কাচের তৈরি চওড়া দরজা। দালানের সামনে রয়েছে টিন্টেড কাচের দেয়াল। বাইরে থেকে গরিব গর্ব কেউ দেখতে পারবে না কি দারুণ খাবার সাটাচ্ছে বড়লোক খদ্দেররা। সদর দরজাটা আরেকবার দেখলো রানা। না, ওই পথে ঢুকবে না ও। গাড়ি নিয়ে প্রধান সড়ক থেকে বামের গলিতে ঢুকলো রানা। কিছুটা দূরে ইন্টারসেকশন। ভিলাজ অনসও এর পেছনে সরু গলি পেরিয়ে অপেক্ষাকৃত চওড়া রাস্তায় গাড়ি রাখলো রানা। চোখ রেখেছে রেস্তোরাঁর ওপর। এদিকে রাস্তায় সাধারণ সব দোকান, কয়েকটা বার ও রেস্তোরাঁ। এরা ফ্রেঞ্চ রেস্তোরাঁর মতো জমজমাট ব্যবসা করে না। পথের শেষ মাথায় 7-Eleven থেকে বেরোচ্ছে আলো। তুষার ঝড়ের জন্য ওটা ছাড়া বন্ধ হয়েছে সব দোকান। রাস্তায় একজন পথচারীও নেই। হাত ঘড়ি দেখলো রানা। একটু পর বন্ধ হবে 7-Eleven দোকানও। রেস্তোরাঁর কর্মচারীরা ময়নিহানের অপরাধে জড়িত? জানতে চাইল রানা। মুখে রুমাল, বিড়বিড় করে কি যেন বলল ম্যাকলাস্কি। তার মুখ থেকে রুমাল সরিয়ে নিল রানা। তাতে বার কয়েক চোয়াল এদিক ওদিক নাড়ল লোকটা। জবাব দিতেই হবে বুঝে বলল, তারা স্থানীয় সাধারণ মানুষ, অল্প বেতন পায়। মালিক কি করছে জানলেও নাক গলাবে না। তাদের কেউ ভেতরে থাকতে পারে এত রাতে? না, তাছাড়া আলো নেই কিচেনে। নিচতলার সরু এক জানালা দেখালো ম্যাকলাস্কি। ভেতরে ঢুকবে ভাবছো? ন্যাশ ময়নিহানের সঙ্গে কারা আছে? জানি না। নিক, ও মানে রিক থাকতে পারে। এছাড়া 2-4 জন পাতিমাস্তান। পাহাড়ে জুডি আর আমার উপর যারা হামলা করেছিল তারা নেই ভেতরে? অনেক আগে বাড়ি ফিরেছে, এতক্ষণে মরা বন্ধুদের সুখে বিয়ার গিলছে। গম্ভীর হয়ে গেল রানা। কাঁধ ছাকালো ম্যাকলাস্কি, তো দুঃখ প্রকাশের জন্য নয়। তুমি বলেছিলে ময়নিহান আরো লোক আনছে, তারা কি ভেতরে আছে? হয়তো। ঠোঁট চাটলো ম্যাকলাস্কি। রানা বুঝে গেল মিথ্যা কথা বলছে সে। একটু সরে তার মুখে আবারও গুজল ভেজা রুমাল। কথা বলার সময় নষ্ট। 2-1 মিনিটের জন্য দূরে গেলে ঝামেলা করবে না তো? নির্মল হাসলো রানা। আগ্রহ নিয়ে বার কয়েক মাথা ঝাঁকালো শেরিফ। মাথা নাড়ল রানা। কিন্তু আমি যে তোমাকে বিশ্বাস করি না। ওর ডান হাতে ঘুষি পড়লো ম্যাকলাস্কির চোয়ালে। ভালোভাবে ব্যথা বোঝার আগে জ্ঞান হারালো লোকটা। বুকে নেমে এলো থুতনি। ভোঁস শব্দে ডাকছে লালচে নাক। জুডির মোবাইল ফোন বের করে কল লিস্ট থেকে নির্দিষ্ট নম্বরে কল দিল রানা। ওদিক থেকে রিসিভ করলো জন হার্বার্ট। জুডি?
না, আমি রানা। জুডির ফোন তোর কাছে কেন? পরে সব বলবো। সংক্ষেপে পরিস্থিতি জানালো রানা। শেষে বলল, বদমাসটার হাত থেকে ছুটিয়ে নিতে হবে জুডিকে। আমার মালপত্র গুছিয়ে নিচ্ছি, পৌঁছে যাব কয়েক ঘন্টার ভেতর, একটু অপেক্ষা কর। না, আগে জেলে পুরে নে টম কোর্টকে। আদালতকে ছেড়ে দিলেও আবার বাগে পাবো। তোর ব্যাপারটা খুবই সিরিয়াস, একা তুই এতজনের বিরুদ্ধে। মাথা ঠান্ডা রেখে শেষ কর নিজের কাজ, বলল রানা। পরেও কোর্টের 12টা বাজাতে পারবো, অপেক্ষা কর, 3 বা 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। আরো কিছু বলতে যাচ্ছিল জন, কিন্তু বাধা দিল রানা। সে সময় আমার হাতে নেই জন, ময়নিহান কোথাও সরিয়ে ফেলতে পারে জুডিকে। ঘর ঘর শব্দে নাক ডেকে নড়ে উঠল ম্যাকলাস্কি, জেগে উঠছে। চোখ খুলে জুলজুল করে চাইল রানার দিকে। 1 মিনিট জন। ফোলা চোয়ালে কঠিন আরেকটা ঘুষি মেরে লোকটাকে ঘুম পাড়িয়ে দিল রানা। নরম সুরে বলল, আপাতত তোর আসতে হবে না, তবে আমার চাই জরুরি কিছু তথ্য। বল, কি জানতে চাস? এ শহরের হেডম্যান এক লোক, নাম ন্যাশ ময়নিহান, ডালাস থেকে এসেছে। ওখানে অর্গানাইজড ক্রাইমের চিফ। জানাবি কত বড় আর কাদের সঙ্গে মেশে। ঠিক আছে, এখনো জানতে চাস ডজ ড্যামের মালিক কে? রিক বেন্ডার? হ্যাঁ, বেটা ভয়ঙ্কর হারামি রানা। 2 যমজ তারা। অন্য ভাই নিক বেন্ডার, ওটা আরো খারাপ। নিক আর আসবে না। কোথায় গেছে? সংক্ষেপে ওয়ার্কশপের লড়াইয়ের বর্ণনা দিল রানা। সব শুনে আঁতকে উঠল জন। সর্বনাশ রানা, তুই দেখি খুন হয়ে আমাকে এতিম করবি, আবার খুঁজতে হবে চাকরি। মৃদু হাসল রানা। জায়গাটা সুবিধের নয়, তবুও আসতে চাস? আবার জিগায়, পরের ফ্লাইটেই। তাহলে এয়ারপোর্টে নেমে ফোন দিস। দেব বাপ, কিন্তু দেখিস ফোনটা যেন ধরতে পারিস, বলল জন। অন্তত সেই পর্যন্ত টিকে থাকিস। প্রিয় বন্ধু দুশ্চিন্তা করছে বুঝে গম্ভীর কণ্ঠে বলল রানা, আপাতত ঠিক করেছি মরব না। জন হারবার্ট ওর ঘনিষ্ঠ বন্ধুদের একজন, ভাইয়ের মতোই। একে অপরের জন্য মরতেও দ্বিধা করবে না ওরা। ধমক দিল জন, চাপা বন্ধ, কাজে নামছি। কল কেটে পকেটে ফোন রাখলো রানা। নিভে গেছে 7-Eleven-এর বাতি। কুজো বয়স্ক এক লোক বাড়ি ফিরছে তুষার ঝড় ঠেলে। সে যাওয়ায় আশেপাশে রইল না আর কেউ। 10 গাড়ির ইঞ্জিন চালু করলো রানা। কষে ঠাস ঠাস করে গালে কটা চড় মেরে স্বপ্নের মায়াবী রঙিন জগৎ থেকে ডাউনলোড করলো শেরিফ ম্যাকলাস্কিকে। মিষ্টি স্বরে বলল, ওঠো বাবু সোনা, দেখি তো তুমি কতটা ভালো। মাতাল হলে চূড়ান্ত বধ হয়ে ওঠে রিক বেন্ডার। বিশেষ করে হুইস্কি তাকে করে ফেলে সত্যিকারের হিংস্র পশু। এ কারণে গত 12 বছর অ্যালকোহল ছুঁয়ে দেখেনি। শেষবার গিলেছিল 1 পাইন্ট জেডি। সে সময় নিক আর সে মিলে চুরমার করে 6টি বার। হাসপাতালে ভর্তি হয় 9 জন লোক, তাদের একজন আর কখনো হাঁটতে পারবে না। আরেকজন 6 মাস নাক দিয়ে খেয়েছে তরল খাবার। চুরচুর হওয়ায় চোয়ালটা মেরামত করতে গিয়ে হিমশিম খেয়েছিল একদল ডাক্তার। মেডিকেল রিটায়ারমেন্টে যায় যুবক এক পুলিশ অফিসার। কখনো বাবা হবে না সে। এক লাথিতে তার প্রিয় থলেটা ফাটিয়ে দিয়েছিল রিক। এসব করার জন্য নিক আর ওকে 18 মাস সাজা দেয়া হয় এডিভিলের রাষ্ট্রীয় কারাগারে। মদের জন্য বন্দী হয়েছিল ওরা। ওই একই জিনিস খুন করেছে ওর বাবাকে, তাই আর কখনো ছুঁয়ে দেখেনি রিক। প্রিয় ভাইয়ের স্মৃতি রোমন্থন থেকে বাঁচতে আজ গিলতে বসেছে সে। তরল গরল রাগিয়ে তুলেছে তাকে। প্রথম 15 মিনিটে গিলেছে 6 পেগ হুইস্কি। আধ ঘন্টা পর বোতল তুলে গলায় ঢেলেছে আরো 2 পেগ। তারপর গুলিয়ে গেছে সব হিসাব, মনে নেই পেটে গেছে মোট কয় আউন্স। আরো 2 আঙ্গুল পরিমাণের হুইস্কি গলায় চালান দিল রিক। ওই পরিমাণ শুনলে যে কেউ বলবে ওটা বেশি নয়, কিন্তু সাধারণ নয় রিকের আঙুল, এক একটা সাগর কলা সাইজের। হাতের দিকে তাকালো রিক। ভাবতে লাগলো, শালা, পারলাম না কুত্তাটার গলা ছিঁড়ে নিতে। মাথাটা ছিঁড়ে নিলে এখনো বেঁচে থাকতো নি। আমি কি করলাম? পালিয়ে গেলাম। আমি শালা দেখছি পুরো পচা বাতিল মাল। কাউন্টারে গ্লাস রাখলো রিক। তুলে নিল ইম্পোর্ট করা অ্যাবেরোলার স্কচ হুইস্কির বোতল। চোখের সামনে নিয়ে দেখলো ওটাও খালি। এক এক বোতলের দাম $80। তাতে ক্ষতি নেই,
শেরিফকে খুন করার জন্য নিকের প্রাপ্য টাকা থেকে কেটে নেবে ময়নিহান। বারের পেছন থেকে নতুন বোতল নিতে ঝুঁকল সে। বিলাসবহুল বার, চকচক করছে বার কাউন্টারের পলিশ করা ওয়ালনাট। কোনো দাগ নেই। তরুণ বয়সে যেসব বারে ঢুকতো ওরা তেমন নয়। টাকের ব্র্যান্ড বেশিরভাগই চিনল না রিক। শালার হয়েছেটা কি কুত্তার বাচ্চাগুলোর? রাখে না কেন কেন্টাকি সাওয়ার ম্যাশ? একটা বোতল ওয়ালনাট কাউন্টার থেকে নেবে রিক, তখনই শুনল ইঞ্জিনের কর্কশ আওয়াজ। কান ভনভন করছে অ্যাবেরোলের নেশায়, তবুও চিনল ওই শব্দ। দ্য বাইসন, ওদের গাড়ি। ঘাড় কাত করে বার কাউন্টারের ওদিকে তাকালো রিক। আওয়াজ আসছে রেস্তোরাঁর দিকেই। বিশেষ কোটিং করা জানালার কাচের ওদিকে অত্যুজ্জ্বল আলো। আরো বাড়ল ইঞ্জিনের গর্জন। শালা করছেটা কি? পরক্ষণেই দরজা জানালা ভেঙে ঢুকলো ডজ। নানা দিকে ছিটকে গেল কাচের হাজারো টুকরো। জোর গুঁতো খেয়ে সরছে চেয়ার, টেবিল ও ফুলের টব। আসবাবপত্র ঠেকাতে পারল না দানবীয় ট্রাকটাকে। প্রকাণ্ড চাকার নিচে চাপা পড়ছে বা ঠেলা খেয়ে ছিটকে যাচ্ছে সব। গো গো আওয়াজে তেড়ে এলো ঠিক রিকের দিকেই। টরর হয়ে আছে রিক। উঠে দাঁড়াতে কুজো হলো। বুঝলো ডানে নাকি বামে ঝাঁপ দেবে। হতবাক হয়ে দেখছে ছুটন্ত যান্ত্রিক দানব। ক্যাবের উপরে লাগানো চোখ ধাঁধানো সাদা আলো পড়েছে তার চোখে। ঝট করে হাত বাড়িয়ে দিল রিক, কিন্তু এত শক্তি নেই যে ঠেকাবে প্রকাণ্ড ট্রাক। মর্মর শব্দে ওয়ালনাটের বার উপড়ে নিল ওটা। হুড়মুড় করে পেছন দেয়ালে গিয়ে পড়ল ভারী কাউন্টার। শত বোতলের ভাঙা কাচের মধ্যে কি যেন চেপে বসলো রিকের উপর। ভালো মতো কিছু বুঝবার আগেই জ্ঞান হারালো সে। আজ মানব হত্যা করেছে মাসুদ রানা। অস্ত্রের মুখে বন্দি করেছিল দানবীয় দুই লোককে। বাধ্য হয়ে খুন করেছে তাদের একজনকে। মোটেলে ওকে মেরে ফেলতে চেয়েছে পুলিশের লোক, তাই তাদের দিকে গুলি ছুড়েছে ও। কিডন্যাপ করেছে শহরের শেরিফকে। তার পেট থেকে বের করেছে জরুরি তথ্য। সুতরাং আরো কিছু বেআইনি কাজ করলেও কিছু যায় আসে না ওর। এইমাত্র ডজ র্যাম ট্রাক পাঠিয়ে দিয়েছে রেস্তোরাঁর দরজার দিকে। ড্রাইভিং সিটে বসে আছে শেরিফ অস্টিন ম্যাকলাস্কি। আপত্তি তোলেনি সে, তবে স্বেচ্ছায় ড্রাইভ করছে না। স্টিয়ারিং হুইলে তার হাত হ্যান্ডকাফে আটকে দিয়েছে রানা। ব্যবহার করেছে ক্যাবে পাওয়া লম্বা রেঞ্চ। ওটার চাপ খেয়ে পুরো ডেবে গেছে অ্যাক্সিলারেটরের পেডাল। গাড়ি থেকে নেমে গিয়ার স্টিক ফেলেছে ড্রাইভ স্লটে। সরাসরি কাচের দেয়াল লক্ষ্য করে ছুটে গেছে দানবীয় ট্রাক। ম্যাকলাসকে জানে গন্তব্য থেকে গাড়ি সরালে কপালে খারাপই আছে, তাই চুপ করে বসে আছে সে। কাচ উড়িয়ে রেস্তোরাঁয় ট্রাক ঢুকছে। এমন সময় পেছন গলিতে পৌঁছলো রানা। শুনল কাচ ও কাঠ ভাঙার বিকট শব্দ। কয়েক পর কোথাও আটকে গিয়ে ক্রুদ্ধ চাপা গর্জন ছাড়তে লাগলো ট্রাকটা। ভিলাজ অন স এর কিচেনের দরজার হ্যান্ডেলে চাপ দিল রানা। ওটা লক করা। ম্যাগনামের গুলিতে উড়িয়ে দিল ওটা। পরের গুলি লাগলো দরজা ও চৌকাঠের মাঝের মেকানিজমে। এবার সহজেই খুলল দরজা। থুমথুম শব্দে ধাতব ভাঙা মেকানিজম পড়লো রানার পায়ের কাছে। সামনে অন্ধকার প্যাসেজ, একটু দূরে আরেক দরজা। কয়েক রেস্তোরাঁর ভেতরের আওয়াজ শুনল রানা। মনে হলো মৃদু কাঁপছে মেঝে। গিয়ে খুলল সামনের দরজা, হাতে ম্যাগনাম। চট করে দেখলো ওদিকের ঘরটা কিচেন। কেউ নেই। ঘরে জ্বলছে 0 পাওয়ারের বাল্ব। তবে সে আলোতেও দেখা গেল চারপাশ। বিশাল এক স্টিলের ওয়ার্ক টেবিলে হাড়ি, কড়াই, চামচ, ছুরি ইত্যাদি। এই ঘরের ভালো বর্ণনা দিয়েছে ম্যাকলাস্কি। ডানে ডাবল সুইং ডোর, ওপাশে ডাইনিং রুম। ওখানে না গিয়ে রানা চলে গেল বামের দরজার কাছে। কবাট খুলল। ফুট দূরেই উপরে যাওয়ার সিঁড়ি। দালানে আরো আছে সিঁড়ি, তবে দোতলা পর্যন্ত। ব্যবহার করে সাধারণ মানুষ। তবে এটা গেছে 3 তলায়। বিপদ হলে বা পালাতে চাইলে উপরতলার কেউ ব্যবহার করবে এই সিঁড়ি। এখন নেই চেয়ার টেবিল সরে যাওয়ার খড়খড় শব্দ। সামনে কোথাও বাধা পেয়ে রাগী ষাঁড়ের মতো গর্জন তুলছে ট্রাক। ওপরতলার কেউ সিঁড়ি বেয়ে নামলে ওই আওয়াজে পদশব্দ শুনতে পাবে না রানা। পেছনে দরজা বন্ধ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো ওয়ালথার হাতে। কোমর থেকে তাক করেছে অস্ত্রের নল। পরের বাঘ ঘুরে ওঠার সময় কেউ পিস্তল কেড়ে নিতে চাইলে তা হবে প্রায় অসম্ভব কাজ। প্রথম ল্যান্ডিংয়ে থেমে আবারও কান পাতল রানা। চলন্ত ইঞ্জিনের শব্দ ছাপিয়ে এলো ওপরতলায় কারো দৌড়ের আওয়াজ। লোকটার পরনে বুট জুতো। সিঁড়ির পাশ দিয়ে উকি দিল রানা। ওপরে জ্বলছে হলদে বাতি। দেয়ালে বাদুরের মতো বিদঘুটে ছায়া।
সিঁড়ির বাঁক ঘুরে দুরদার করে নেমে এলো মাঝারি গড়নের লোকটা, পরনে শার্ট ও প্যান্ট, খাটো করে ছাটা ধূসর চুল। রেস্টুরেন্টের কর্মচারী নয়, হাতে পিস্তল। রানাকে দেখে বিস্ময়ে বিস্ফোরিত হলো চোখ, বেঁকে গেল ঠোঁট। রানার বুকের দিকে তুলেছে পিস্তলের নল। সে ট্রিগার টেপার আগে কোমরের কাছ থেকে গুলি করলো রানা। লোকটার তলপেট দিয়ে ঢুকে শোল্ডার ব্লেডে গিয়ে বেঁধল বুলেট। সিঁড়িতে দর্শনীয় ডিগবাজি দিয়ে থ্যাপ থ্যাপ শব্দে কয়েক ধাপ নেমে রানার পায়ের কাছে থামল লাশ। এ ময়নিহান নয়, পোশাক সাদামাটা, জুতো কম দামি। এর 3 মাসের বেতনের চেয়ে টপ টেররের 3 মিনিটের রোজগার অনেক বেশি। লাশ টপকে পিস্তলটা তুলে নিল রানা। গ্লক 17, অর্থাৎ জুডিরটা নয়, ওটা ছিল গ্লক 19, আকারে একটু ছোট। কোমরে ম্যাগনামের পাশে অস্ত্রটা গুজে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো রানা। স্থানীয় মস্তানদের উপর ভরসা না করে বাইরে থেকে লোক এনেছে ময়নিহান। রানার ধারণা সংখ্যায় বেশি নয় তারা, তবে সতর্ক না হলে মাত্র একটা বুলেট ওপরে পাঠাতে পারবে ওকে। সিঁড়ির শেষ ধাপে থামলো রানা। একটু দূরেই বন্ধ দরজা, হয়তো এগুলি ওদিক থেকে আসবে গুলি। কয়েক কদমে দরজার কবাটের পাশে পৌঁছলো ও। হাত বাড়িয়ে চাপ দিল হ্যান্ডেলে, ভেতর দিকে খুলল দরজা। গুলি করলো না কেউ। সামনে গোছানো অফিস, ডেস্কের ওদিকে আরামদায়ক চামড়ার চেয়ার, ল্যাম্পের আলো পড়েছে কটা ফাইলের ওপর। দেয়ালে তৈলচিত্র, হামলার জন্য লুকিয়ে নেই কেউ। ঘরে ঢুকে সতর্ক চোখে চারপাশ দেখল রানা। কোণে আরেকটা খোলা দরজা দেখে চলল ওদিকে। পরের ঘরের একপাশে চওড়া জানালা, ওদিক দিয়ে দেখা যাবে নিচের রাস্তা। ঝরঝর করে ঝরছে তুষার। নিচতলা থেকে এলো পোড়া পেট্রোলের ঝাঁঝ। ডাইনিং রুম ভেঙে বেরোতে চাইছে ডস ট্রাক। বনবন ঘুরছে চাকা, মৃদু কাঁপছে গোটা কাঠের বাড়ি। কিন্তু ইঞ্জিনের গর্জন ছাপিয়ে এলো এক লোকের কণ্ঠস্বর। হড়বড় করে কি যেন বলছে কাউকে। কে জানে, হয়তো মাস্তান বা পুলিশ ডাকছে। দরজা পেরিয়ে রানা দেখলো ঘরের মাঝে এক লোক, কানে মোবাইল ফোন, পরনে দামি পোশাক। কিন্তু তাকে ন্যাশ ময়নিহান বলে মনে হলো না ওর। এর বয়স 60 মতো। কুচকে গেছে গালের চামড়া, মাথার তালুতে মস্ত টাক, চোখের নিচে বড় বড় দুটো টোপলা, মনির চারপাশটা হলদে। পাকা ডাক্তারের ভঙ্গিতে ভাবলো রানা এর কঠিন কিডনি সমস্যা আছে। মোবাইল ফোনে বলল লোকটা, হ্যাঁ পৌঁছে গেছে। রানার দিকে বাড়িয়ে দিল ফোনটা। তার বুকে পিস্তল তাক করে ফোন নিল রানা। কানে ঠেকিয়ে বলল, ন্যাশ ময়নিহান, বেশ ঝামেলায় ফেললে। খুশি খুশি স্বরে বলল ওদিকের লোকটা, কথায় টেক্সাসের মৃদু টান। কি নামে ডাকবো তোমাকে? তুমি জুডির কোনো ক্ষতি করলে আমাকে বলতে পারো তোমার জম বা মৃত্যুদূত, জানালো রানা। মৃদু হাসলো ময়নিহান। ক্লিন্ট ইস্টউডের সিনেমা বেশি দেখো? পাল্টা জিজ্ঞেস করলো রানা। জুডি এখন কোথায়? কোথায় থাকবে ভাবছ? তোমার ওখানে? ভাবছো বলবো কোথায় আছি? হাসলো ময়নিহান। ভেবো না, নিরাপদেই আছে। যা চাই সেটা পেলে বিপদ হবে না ওর। কি চাও? জানতে চাইল রানা। ভালো করেই মনে আছে কাউন্টার টেরোরিজমের প্রথম শর্ত, কখনো মেনে নেবে না সন্ত্রাসীর কোনো দাবি। আগে বলো তুমি কে? পরিচয় গোপনের কারণ নেই। জুডিকে অত্যাচার করে এসব তথ্য জেনে নিতে পারবে ময়নিহান। আমার নাম মাসুদ রানা। একটু আগে বলছিলে কি যেন চাই, সেটা জানাও। আমি ফেরত চাই জুডিকে। প্রয়োজনে চুক্তি করতে আপত্তি নেই। জুডি সত্যিই সুন্দরী। বুঝেছি কেন ওকে ফেরত পেতে তুমি এত ব্যস্ত। ঠিক আছে, তো এসো চুক্তি করা যাক। তুমি চাও জুডির বদলে নিনা ভেঞ্চুরাকে? ঠিক। আমার জানা নেই ওই মেয়েটা কোথায় আছে। তাহলে খুঁজে বের করো, ধরে আনো আমার কাছে। সেক্ষেত্রে ফেরত পাবে জুডিকে। ঠিক কোথায় পৌঁছে দেবো নিনা ভেঞ্চুরাকে? ভালোই বলেছ। নিনাকে খুঁজে আনতে রাজি হয়েছে এক কথায়, তর্কও করবে না। সন্তুষ্ট হলাম। তোমার কথা শুনে মনে হচ্ছে উপযুক্ত লোকই তুমি। হয়তো সত্যিই পারবে কাজটা করতে। কোথায় নিয়ে যাব ওকে? সেটা পরে জানাবো। তুমি তো বোধহয় এখন লিটল ফোর্কে নেই। একটু পরেই পেরোচ্ছি কেন্টাকি বর্ডার। যাকে একটা কথা, তোমার মাথার উপরে ঘোষণা করেছি পুরস্কার।
তাই রয়ে গেছে আমার কজন। মাথাটা সামলে রেখো। আমার জন্য দুশ্চিন্তা করছো বলে বড় খুশি হলাম। আমার ছেলেরা ব্যস্ত রাখবে তোমাকে, আর তুমি খুন হলে বাতিল হবে চুক্তি। অবশ্য তাতে কিছুই যায় আসে না আমার। হাতের মুঠোয় জুডি, কাজেই আসতে হবে নীনা ভেঞ্চুরাকে। যা খুশি করব ওই দুই বোনকে নিয়ে। নীনাকে এনে দিলে অবশ্য সত্যি ফেরত পাবে জুডিকে। বুঝলাম, তবে কিছু করার আগেই হয়তো লাশ হবে। তা মনে হয় না, অপেক্ষা করো, নিজেই হয়তো দেখবে বডি ব্যাগে করে পৌঁছচ্ছে তোমার ছেলেরা। গুড, এই তো সঠিক স্পিরিট। জানতাম তোমার উপর ভরসা রাখা যায়। বেশি দেরি হবে না তোমার সঙ্গে দেখা হতে। আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, হালকা হুমকির সুরে বলল ন্যাসময় নিহান। কয়েক পর বলল, ওই ফোনটা নিজের কাছে রেখো, কাজে আসবে নীনাকে পাওয়ার পর। পরে কথা বলবো অন্য ফোনে। ময়নিহানের নাম্বারটা দেখে নিয়ে জাজের দামি মোবাইল ফোনটা মেঝেতে ফেলে পা দিয়ে চুরমার করলো রানা। ফলে শত্রুপক্ষের বিরুদ্ধে একটা জোরালো প্রমাণ নষ্ট হলো বটে, কিন্তু রানাকে ট্র্যাক করার মতলবটা বানচাল করা গেল। আলাপের সময় নড়েনি অসুস্থ লোকটা। কষ্টের দৃষ্টিতে দেখলো ভাঙা মোবাইল ফোন। আপনার নামটা বোধ হয় প্যাট্রিক হোল্ড। জন্ডিস রোগীর হলদে চোখ পিটপিট করলো 2-3 বার। ন্যাসময় নিহান এখন কোথায়? ডালাসের পথে। লোকটার কণ্ঠে হতাশা। হঠাৎ বুঝতে পেরেছে ভয়ঙ্কর এক লোকের মুখোমুখি হয়ে তাকে ফেলে গেছে ব্যবসায়িক পার্টনার। আপনিও ন্যাসময় নিহানের চাপে অন্যায় করতে বাধ্য হয়েছেন? জানতে চাইল রানা। মাথা নাড়ল জাজ। না, আমার জানা আছে কি করছি। মরবো কদিন পর, তার আগে স্ত্রী, ছেলে ও নাতিপুতির জন্য রেখে যাচ্ছি প্রচুর টাকা, বিশাল সম্পত্তি। এ সুযোগ দিয়েছে ময়নিহান। তুমি না বিচারক? বলল বিরক্ত রানা। অপরাধী থেকে বাঁচাবে সাধারণ মানুষকে, তাড়া করে পড়ে গেছো লোভের ফাঁদে। উপযুক্ত শাস্তি হওয়া উচিত তোমার। কাপা গলায় বলল হোল্ড, তুমি আমাকে খুন করবে? না, তবে যাদের প্রতি অন্যায় করেছো বিচার করবে তারাই। সামনে বেড়ে লোকটার মাথার পাশে আদর করে ওয়ালথারের একটা টোকা দিল রানা। ধূপ করে ওর পায়ের কাছে পড়ল জাজ হোল্ড। বিড়বিড় করল রানা, আমার ধারণা তোমার চেয়ে ভালো বিচারক হবে ওরা। রিক বেন্ডারের ট্রাক রেস্টুরেন্টে পাঠিয়ে সুবিধা হয়নি। রানা ভেবেছিল ডাইনিং রুমে থাকবে ন্যাসময় নিহানের বেশিরভাগ বডিগার্ডরা, তাদের ঘাবড়ে দিয়ে ওই সুযোগে অন্য পথে ঢুকবে নিজে। কিন্তু যেন নিশ্চিন্তে ঢুকতে পারে সে ব্যবস্থা আগেই করে রেখেছে লোকটা। টোপ হিসেবে ব্যবহার করেছে নিজের এক লোককে। মরলে মরুক সে। তাকে খুন না করে উপায় ছিল না রানার। প্রথম কথা, বাঁচাতে হবে নিজেকে, খুঁজে নিতে হবে নীনা ভেঞ্চুরাকে। নইলে খুব কঠিন হবে জুডিকে উদ্ধার করা। জাজের কাছ থেকে নতুন কিছু জানতে পারেনি রানা, তবে ফোনে ময়নিহানের সঙ্গে কথা বলে এটা বোঝা গেছে এক পাল নেকড়ে লেলিয়ে দিয়েছে সে। বলেছে নীনাকে তার হাতে তুলে দিলে ছেড়ে দেবে জুডিকে। সবে মিথ্যার ফুলঝুরি। দলের লোক মরলেও কিছুই পাত্তা দেয় না সে। খুশি হবে রানা এবং তার লোক লড়ে মরলে। জুডি বা নীনাকে ছেড়ে দেওয়ার ইচ্ছে নেই ময়নিহানের, এটা পরিষ্কার। অন্তর থেকে চায় খুন হোক রানা, সেক্ষেত্রে ছেঁড়া কোনো সুতোই থাকবে না। এবার খুঁজতে হবে নীনা ভেঞ্চুরাকে। হাতে সময় নেই। এখন প্রথম কাজ হওয়া উচিত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়া। যে কোনো সময় পৌঁছবে ময়নিহানের খুনির দল। কেন্টাকিতে এসে প্রথমে এয়ারপোর্টের কাছে যে হোটেলে উঠেছিল রানা ও জুডি, এখন যাবে ওখানে। নেবে বাড়তি পোশাক ও অন্যান্য জিনিস। এছাড়া রয়েছে নকল ডকুমেন্ট, ওসব লাগবে বিমানে উঠতে। অচেতন জাজ হোল্ডকে মেঝেতে রেখে সিঁড়ির কাছে ফিরল রানা। পকেট থেকে বের করলো জুডির মোবাইল ফোন। ময়নিহানের মোবাইল নম্বরটা সেভ করলো জুডির ফোনে। নীনা ভেঞ্চুরাকে কল দিয়ে ভাবলো রিসিভ করবে না কেউ। কবার বাজার পর কেটে গেল লাইন। ট্র্যাক করা হবে ভেবে নেটওয়ার্ক ব্যবহার করবে না মেয়েটা। কিন্তু ফোন মাঝে মাঝে চেক করবে না তা নাও হতে পারে। সেক্ষেত্রে ভয়েস মেসেজ পাবে সে। এবার ভয়েস মেইলে মেসেজ পাঠালো রানা। নীনা, আমি মাসুদ রানা, আপনার বড় ভাইয়ের পরিচিত। হয়তো শুনেছেন আমার কথা। যাদের কাছ থেকে লুকিয়ে আছেন সেই দলের লোক তুলে নিয়ে গেছে জুডিকে। চেষ্টা করছি ওকে উদ্ধার করতে।
কিন্তু সেজন্য আপনার সাহায্য দরকার। প্রথম সুযোগে কল করবেন আমাকে। এবার জন হারবার্টকে কল দিল রানা। শহর ছেড়ে চলে যাচ্ছি। তাই? কেন? অবাক হলো ওর বন্ধু। ন্যাশ ময়নিহানের সঙ্গে যে কথা হয়েছে খুলে বলল রানা। সে চুক্তি করলো তোর সঙ্গে? বিস্ময় বাড়ল জনের। হ্যাঁ, বাধ্য হয়ে ধরে নিচ্ছি, মিথ্যে বলছে না। ভয় দেখাতে চেয়েছে, বলল জন, যাতে দেরি না করে নিনা ভেঞ্চুকে খুঁজে তুলে দিস তার হাতে। লোকটা জানে না ঘাবড়ে যাওয়ার লোক নয় আমরা। আমারও ধারণা ভয় দেখাচ্ছে, তবে পেছনে খুনি লেলিয়ে দেয়া হলে স্বস্তি পাওয়া কঠিন। এখন কি করবি? ময়নিহান চলেছে ডালাসে, আমিও যাচ্ছি। তাহলে ফ্লাইট প্ল্যান পাল্টে নিচ্ছি, বলল জন। ওখানেই দেখা হবে তোর সঙ্গে। দু বন্ধু ঠিক করলো ডালাসের ফোর্ট ওয়ার্থ এয়ারপোর্টে আগামীকাল সকালে দেখা করবে তারা। তুই আপত্তি না তুললে সঙ্গে নেব বার্ড হিগিন্সকে, বলল জন হারবার্ট। ও অস্থির হয়ে আছে। মন্দ হয় না ওকে নিলে, বলল রানা। বাড়তি হাত আর অস্ত্র কাজে আসতে পারে। রানার কাছ থেকে সাহায্য পেয়েছে বলে কৃতজ্ঞ বার্ড হিগিন্স। সেও রানা এজেন্সিতে কাজ করে এবং রানার বন্ধু। 1 বছর হলো অ্যাক্টিভ অ্যাসাইনমেন্টে নেই। ওকে সঙ্গে নিবি শুনলে খুশি হবে, বলল জন। এরই ভেতর খুঁজে বের করুক ন্যাশ ময়নিহান সম্পর্কে তথ্য। বিদায় নিয়ে ফোন রাখলো রানা। ভাবছে ও খুন হলে বাঁচবে না জুডিও। পেছনে লেগেছে চুক্তিবদ্ধ একদল খুনি। ভালো হলো পাশে পাবে দক্ষ দুজন বন্ধু। নিঃশব্দে সিঁড়ি বেয়ে নামলো রানা। কিচেনের দরজার কাছে পৌঁছে শুনলো টিকটিক আওয়াজ। ঠান্ডা হচ্ছে ডজের তপ্ত ইঞ্জিন। ম্যাকলাস্কি বা অন্য কেউ অফ করে দিয়েছে ওটা। ডাইনিং রুমে থাকুক শেরিফ, হয়তো জাজ বা শেরিফকে গ্রেফতার করবে কর্তৃপক্ষের দায়িত্বশীল কেউ। ডজ ট্রাক ব্যবহার করে এয়ারপোর্টে গেলে রানা হয়ে উঠবে টার্গেট। কিচেন কাউন্টারে ম্যাগনাম রেখে কোমরে ওয়ালথার ও গ্লক 17 গুজে দালান থেকে বেরিয়ে এলো ও। নির্জন রাস্তা, কেউ নেই। আরো বেড়েছে তুষারপাত। জোরালো ঝরঝর শব্দে চাপা পড়েছে আর সব আওয়াজ। ফুটপাতে উঠল রানা। একটু পর হারিয়ে যাবে পদচিহ্ন। জ্যাকেটের কলার তুলে হেঁটে চলল এয়ারপোর্ট লক্ষ্য করে। আশা করছে প্রবল তুষার ঝড়ে বন্ধ হবে না বিমানবন্দর। মাঝে মাঝে নেকড়ের মতো একপাল লোকের বিরুদ্ধে লড়তে গিয়ে মার খেয়েছে রিক বেন্ডার, কিন্তু শেষে দেখা গেছে তাদের হাড়গোড় ভেঙে বেরিয়ে এসেছে বিপদ থেকে। জীবনে প্রথম এবং দ্বিতীয়বারের মতো জ্ঞান হারিয়ে এখন রীতিমতো লজ্জা হচ্ছে ওর। ছি ছি, সারা জীবন দুনিয়ার মানুষকে পিটিয়ে অজ্ঞান করলো, আজ তার নিজেরই এই হাল। এজন্য দায়ী ওই বদমাস বাদামি হারামজাদাটা। অবশ্য এও ঠিক, কপাল ভালো যে খুন হয়নি সে। জঙ্গলে জ্ঞান ফিরলে পাশে ছিল নিক। এবার চেতনা ফিরতে দেখেছে পাশে নেই ছোট ভাই। নিক নেই, তার দগদগে ক্ষতের মতো জ্বলছে বুকের ভেতর। কাঁদতে পারলে ভালো হতো, কিন্তু ঠিক সে ধরনের লোক নয় রিক। দুঃখের কারণে এলো মনে প্রচন্ড ক্রোধ। তাছাড়া পেটে কুলকুল করছে অন্তত 1 বোতল হুইস্কি। বার কাউন্টারের তলা থেকে আগ্নেয়গিরির জ্বালামুখ বিস্ফোরণের মতো উঠে এলো সে। ডজ ট্রাক ভেঙে চুরে হাজির হতেই ভাবছিল ঝাঁপ দেবে কোন দিকে। কুজো হয়েছে, এমন সময় ওকে উড়িয়ে নিয়ে কাউন্টারের আরেক দিকে ফেলেছে যান্ত্রিক দানব। ভারী ওয়ালনাট কাঠের কাউন্টার আড়াল দিল বটে, কিন্তু কি যেন লাগলো মাথায়। বার কাউন্টারটাকে ভাঙতে পারেনি ট্রাক, নইলে নির্ঘাত খুন হতো ও। তবে এখন ওয়ালনাটের এই মোড়ক চাই না তার। কাঁধ দিয়ে ঠেলে ভারী কাউন্টার সরিয়ে দিল রিক। রাগে গর্জন ছাড়ছে ক্ষিপ্ত ভালুকের মতো। কপাল সরিয়ে দেখল সর্বনাশ হয়েছে বিলাসবহুল ভিলেজ অনসার রেস্টুরেন্টের। একটু দূরে দেয়ালের কোণে নাক ঠেকিয়ে ওরই মতো কর্কশ গর্জন ছাড়ছে ট্রাকটা। আকাশে উঠেছে মুচড়ে যাওয়া হুড। ভাঙা কিছু চেয়ার টেবিলের মধ্যে বনবন ঘুরছে সামনের 2 চাকা। রিক বেন্ডার চোখে অস্পষ্ট দেখলেও টের পেল ক্যাবের ভেতর বসে আছে কে যেন। ওর মনে হলো ওই লোক নিশ্চয়ই নিকের খুনি। পরক্ষণে ভাবল সেক্ষেত্রে রেস্টুরেন্ট ভেঙেছে কেন? আরো বড় প্রশ্ন, চুপ করে বসে আছে কেন বেটা? চুরমার হওয়া আসবাবপত্র সরিয়ে গাড়ির দিকে চলল রিক। গা থেকে টুপটাপ ঝরছে কাচের টুকরো। চুল ঝাড়তে গিয়ে টের পেল কপাল আর গালে চটচট করছে আঠালো কিছু। গা থেকে ভুরভুর করে বেরোচ্ছে মদের দুর্গন্ধ। ভীষণ জ্বলছে হাতের পিঠ।
যেন কামড়ে দিয়েছে কাঠপিঁপড়ে। আগুনের মতো খোদ খোদ করছে কাঁধের ক্ষত। এছাড়া ঠিকই আছে সে। সর্বনাশ হয়েছে তার ট্রাকের। আগেই রিক ভেবেছে যে খুন করেছে ওর ভাই নিককে তাকে ছাড়বে না সে, কিন্তু এখন দ্য বাইসনের করুণ হাল দেখে বিড়বিড় করে রানাকে সাপ করলো। নিজ হাতে বাদামি কুত্তার বাচ্চাটার দুই পা দুদিকে টেনে ছিঁড়ে ফেলবে সে। কে ওখানে? ক্যাব থেকে জানতে চাইল কেউ। ম্যাকলাস্কি? রিক, রিক তুমি? ভাঙা টেবিলের মাঝ দিয়ে চলতে গিয়ে পেছনে থামলো রিক। পায়ের নিচে তেলতেলে মোবিল কপার সরে ড্রাইভারের দরজায় পৌঁছল সে। জানালা দিয়ে উকি দিল ভেতরে। গাঁট মেরে বসে আছে শেরিফ অস্টিন ম্যাকলাস্কি। ছড়ে গেছে চোয়াল, কপালে ছোট ক্ষত। বাড়ির ভেতরে ট্রাক ঢোকার সময় উইন্ডস্ক্রিনের বাড়ি লেগে ব্যথা পেয়েছে লোকটা। আমার ট্রাকের এই অবস্থা করেছো কেন? আমি না রিক। স্টিয়ারিং হুইল থেকে হাত সরাবার ভঙ্গি করলো ম্যাকলাস্কি। রিক দেখলো তার হাতে হ্যান্ডকাফ। এবার বুঝতে পেরেছ? গাড়ি নিয়ে অন্যদিকে সরে যেতে পারতে। মাথায় পিস্তল তাক করেছিল ওই লোক। কাফ দিয়ে ঠুং ঠুং শব্দ তুলল শেরিফ। বের করো এখান থেকে। ওই লোক এখানে এসে ঢুকেছিল তোমার সঙ্গে? না, মাথা নাড়ল ম্যাকলাস্কি। শেষ সময় নেমে গেছে লাফ দিয়ে। বোধহয় কিচেন দিয়ে ঢুকেছে ভেতরে। সুযোগ পেলে খুন করবে ময়নিহানকে। বুঝলে রিক, কিছুই করার ছিল না। বাদ দাও, পরেই ফালতু ট্রাকের চেয়ে অনেক ভালো একটা কিনে নিতে পারবে। এটা ফালতু ট্রাক? রাগ বাড়ল রিকের। এমনিতেই ভণ্ড শেরিফকে পছন্দ করে না। লোভী পাঠা একটা। ওকেও সমান অপছন্দ করে সে। তাছাড়া নিককে ঘৃণা করত শুয়োরটা। অ্যাক্সেলেটর থেকে পা সরিয়ে নিতে পারতে। রেগে গিয়ে চেঁচালো ম্যাকলাস্কি। পারতাম না। আরে, প্যাডেলের রেঞ্চ আটকে দিয়েছে। হতাশার কারণে গায়ের জোরে হ্যান্ডকাফে টান দিল সে। ছুটিয়ে নেবে নাকি? হ্যাঁ, ছুটিয়ে নেব। একটু রসো, তারপর দেখো কি করি। ক্যাবের ভেতর দুই মস্ত হাত ভরল রিক। যাক, এতক্ষণে তোমার আক্কেল। দু হাতে ম্যাকলাস্কির মাথা চেপে ধরল রিক। পরক্ষণে মারাত্মকভাবে মুচড়ে দিল গায়ের জোরে। শেরিফের ঘাড়ের হাড় মরাত শব্দে ভেঙে যাওয়ায় মনে হলো এইমাত্র গুলি করা হয়েছে ছোট্ট ক্যালিবারের পিস্তল থেকে। কুত্তার বাচ্চা, তোর উচিত ছিল রেঞ্জটা লাথি মেরে ফেলে দেয়া। মৃত শেরিফের উদ্দেশ্যে নরম সুরে বলল রিক। রওনা হলো চুরমার হওয়া আসবাবপত্রের মাঝ দিয়ে। পরিষ্কার মেঝেতে পৌঁছে কার্পেটে ঘষে নিল বুটের হিল। ভাবছে এবার কি করবে। মনেই নেই এইমাত্র খুন করেছে অসহায় এক লোককে। একবার দেখলো দালানের সামনের ভাঙা অংশ। খসে পড়েছে কাচের দেয়াল। মেঝেতে তার হাজার টুকরো। দমকা হাওয়ায় ঢুকছে ভারী তুষার। সাদা হয়ে উঠছে শহরের চারপাশ। অ্যাপেলিচিয়ান এলাকায় এমন ভারী তুষারপাত অস্বাভাবিক নয়। তবে বহুদিন পর রিক দেখছে এমন ঝোড়ো পরিবেশ। আরো বাড়ছে হাওয়ার বেগ। এভাবে তুষারপাত হলে অন্তত কদিনের জন্য আটকে যাবে গিরিপথ। তখন বেরোবার জন্য থাকবে মাত্র দুটো পথ। হয় যেতে হবে বিমানে বা হেলিকপ্টারে, নয় হেঁটে। থাকুক তাহলে ওর ভাঙা বাইসন গাড়ি। কিচেনের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে ঢুকল রিক। সার্ভিস এরিয়া থেকে এলো মৃদু আলো। ওই পথেই এসেছিল নিকের খুনি। সিঁড়ি বেয়ে উঠতে লাগলো রিক। কান পাতল প্রথম ল্যান্ডিং এ থেমে। ভাবছে কতক্ষণ অজ্ঞান ছিল সে। মন বলল বাদামি ওই লোক এখনই দালানে নেই। আরো কথা পড়তেই পেল হেনরি রাইডারকে। সে পড়ে আছে দ্বিতীয় তলার সিঁড়ির গোড়ায়। পেটে গোলাপের কুড়ির সমান লাল গর্ত। গোলাপ ফুটেছে পিঠে। লাশ সার্চ করল রিক। লোকটার কাছে অস্ত্র নেই, অথচ সবসময় ময়নিহানের এই সাঙ্গাত কাছে রাখত গ্লক 17 পিস্তল। একটার পর একটা অস্ত্র সংগ্রহ করছে নিকের খুনিশালা। ব্যাটা করবেটা কি এতগুলো দিয়ে? লাশ টপকে তৃতীয় তলায় উঠল রিক। মাথার উপর জ্বলছে হলদে বাতি। ছায়ায় কেউ নড়বে ভেবে অপেক্ষা করল সে। কেউ নেই। সাবধানে ঢুকলো প্রথম অফিসে। পরের অফিসের দরজা খোলা। ওখান থেকে এলো ভোস ভোস শব্দ। পানি থেকে ওঠা পরিশ্রান্ত ভোদর যেন। কসেকেন্ড পর রিক বুঝলো ওটা কে হতে পারে। ওই ঘর ঘর ছাড়া আর কোনো আওয়াজ নেই। সতর্ক পায়ে পরের অফিসে ঢুকলো রিক।
হাত পা ছড়িয়ে উপর হয়ে সিল মাছের মতো মেঝেতে পড়ে আছে অচেতন জাজ হোল্ড। কাত হয়ে আছে মাথা, হাঁ করা মুখ থেকে বেরোচ্ছে বিশ্রী ওই আওয়াজ। মাথার একপাশে বেগুনি দাগ। বাদামি বদমাসের কথা মনে পড়ল রিকের। ওই শালার সুযোগ পেলেই যাত্রার মাথায় পিস্তলের বাড়ি মারছে। শেরিফ ম্যাকলাস্কের মতোই জাজ হোল্ডকেও পছন্দ করে না রিক। এই শালাও পাকা ভণ্ড, লোভী কুত্তা। ময়নিহানের অফিসে আবার ফিরল রিক। লুকিয়ে নেই কেউ। যে চেয়ারে ছিল সুন্দরী মেয়েটা সেটা এখন খালি। ভুরু কুচকে চারপাশ দেখল রিক। ময়নিহান সঙ্গে নিয়ে গেছে মেয়েটাকে। এখানে থাকলে এতক্ষণে বাদামি বদমাস বা ময়নিহান যে কোনো একজন লাশ হয়ে পড়ে থাকতো মেঝেতে। আশেপাশে নেই রক্তের চিহ্ন, হাতাহাতি হয়নি কোনো। আবার জাজ হোল্ডের পাশে ফিরল রিক। ঝুঁকে বার কয়েক চড়িয়ে দিল বয়স্ক লোকটাকে। আগের চেয়েও হলদে দেখাচ্ছে জাজের মুখ। হোল্ড, ওঠো তো বাপু। আরে কি হলো? ওই শালার পো। আবারও জাজের গালে চড় দিল রিক। সামান্য নড়ল লোকটা, তীর তীর করে কাঁপলো পাপড়ি, তারপর খুলল চোখ। মনে হলো না দেখছে কিছু। অবশ্য কসেকেন্ড পর হাত তুলে ঠেলে সরাতে চাইল রিককে। হাতটা ধরে এক টানে তাকে বসিয়ে দিল রিক। আচমকা ঘুম ভেঙে হতভম্ব হয়ে গেছে হোল্ড। আধ মিনিট লাগলো নিজেকে ফিরে পেতে। চারপাশ দেখলো আতঙ্কের চোখে। যাক, বিদায় নিয়েছে ওই পিস্তলওয়ালা লোকটা। দাঁড়িয়ে আছে রিক, বুকে আড়াআড়ি ভাবে রেখেছে দু হাত। লালচে দুই চোখে তাকে দেখছে দানো। রিক, প্রায় ফিসফিস করলো জাজ হোল্ড। হ্যাঁ আমি। এখানে কি হয়েছে হোল্ড? 2 পেগ হুইস্কি এনে দাও, গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছে মরেই যাব। আগে বলো কি হয়েছে? ন্যাশ ময়নিহান কোথায়? মুখের ভেতরটা শিরিষ কাগজ, জিভ নেড়ে লালা তৈরি করতে চাইল হোল্ড। চেয়ে আছে রিকের দিকে। কসেকেন্ড পর বলল, বাড়ি ফিরে গেছে ময়নিহান। ডালাস? হ্যাঁ, মেয়েটাকে নিয়ে। পিস্তলের নলের বাড়ি খেয়ে ব্যথায় টিস টিস করছে জাজের মাথা। বলেছে সামলে নেবে পরিস্থিতি। বলতে পারো যে পালিয়ে গেছে, মাঝখান থেকে ধরা খেয়েছি আমরা। মাথা দোলালো হোল্ড। কখনোই আমাদের ভালো মন্দ নিয়ে ভাবেনি, ব্যাপারটা সবসময় এমনই ছিল। অথচ আমরা না থাকলে এ পর্যায়ে আসতে পারতো না। রেগে গিয়ে হাতের মুঠো পাকালো রিক। ব্যান্ডেজের ভেতর কুলকুল করে পড়ছে রক্ত, শার্টে তৈরি হচ্ছে বড় একটা ফুল। ওর কারণে মারা গেছে নিক। টাকা পেতে হলে ঝুঁকি না নিয়ে উপায় নেই কারো রিক। আমরা ময়নিহানের হাতের ময়লা, কথাটা মেনে নেয়াই ভালো। সামনে ঝুঁকলো হোল্ড, কোনোই রেখেছে হাঁটুর ওপর, দু হাতে চেপে ধরল মাথা। আমার ভাই ওর খেলনা ছিল না? ধমকে সুরে বলল রিক। আমি নিজেও কারো পুতুল নই। হাতের ইশারায় কথাটা উড়িয়ে দিল হোল্ড। পরিকল্পনা তৈরি করে কাজে নেমেছে ময়নিহান। এবার হাতের মুঠোয় পাবে নিনা ভেঞ্চাকে। টোপ হিসেবে আছে ওর বোন। সব শেষ হলে আবারও লিটল ফোরকে ফিরবে রাজার মতো। নিশ্চয়ই এখানে এসেছিল জুডি ব্ল্যাকউডের বডিগার্ড। নাম কি লোকটার? নাম বলেছে মাসুদ রানা, মিথ্যা নামও হতে পারে। মাসুদ রানা? বিড়বিড় করলো রিক। নামটা ভালো লাগলো না তার। থুতু ফেললো কার্পেটে। ওকে যেভাবে পারি খুঁজে বের করবো, খতম করে দেবো চিরতরে। তার সঙ্গে ফোনে কথা বলেছে ময়নিহান। বলে দিয়েছে যেন নিনা ভেঞ্চুরাকে নিয়ে ওর কাছে যায়। চুপ করে থাকলো রিক। ভাবছে কিভাবে খুন করবে বাদামি লোকটাকে। অবাক কাণ্ড কি সেটা জানো? বলল জাজ। ময়নিহান সতর্ক করেছে তাকে খুন করতে লোক পাঠাবে সে। জাজ হোল্ডের দিকে তাকালো রিক। মনে পড়েছে নিককে বলেছিল আরো লোক ডাকছে ময়নিহান। তবে তার লোক লাগবে না আমাদের, বলেছিল নিক। তখন ওর সঙ্গে একমত হয়েছিল রিক। এখনো একই কথা বলবে। চাপা সরে জানালো, মাসুদ রানা আমার। মাথা নাড়ল জাজ হোল্ড। এসব থেকে বাইরে থাকো রিক, নইলে খুন হয়ে যাবে। আমার ভাইকে খুন করেছে ওই লোক। ব্যাপারটা তুলে দাও পেশাদারদের হাতে, বলল হোল্ড, নইলে বাঁচবে না। ওসবে না জড়িয়ে আমাকে সাহায্য করো, যাতে সামলাতে পারি এদিকের বিপদ। হঠাৎ কেন তোমার মনে হচ্ছে যে আমি তোমাদের পরিচ্ছন্ন কর্মী? তেরা সুরে জানতে চাইল রিক। ভাবছো আমি ময়নিহানের হাতের পুতুল?
রেগে লাভ নেই রিক, বলল হোল্ড। সব গুছিয়ে না নিলে ফেসে যাব আমরা, তাতে ডুববে তুমিও। এখন প্রথম কাজ পুলিশকে নিয়ন্ত্রণে আনা। খুঁজে বের করতে হবে অস্টিন ম্যাকলাস্কিকে। ম্যাকলাস্কি মারা গেছে, জানালো রিক। মারা গেছে? কি করে? মাসুদ রানার কাজ? জবাব দিল না রিক। পেশায় প্যাট্রিক হোল্ড বিচারক। থমকে গিয়ে দেখছে দানবটাকে, থমথম করছে চেহারা। কসেকেন্ড পর জানতে চাইল, তুমি খুন করেছো ওকে? কি কারণে? কারণ সে ছিল ময়নিহানের পুতুল। তুমি যেমন বলেছ, আমরা সবাই ছিলাম তার খেলনা। কড়া চোখে তাকে দেখলো হোল্ড। তুমি গাধা নাকি? আবারও ঝুঁকল রিক। দুহাতে তুলে নিল ভগ্নদেহের জাজকে, সোজা চলে গেল জানালার সামনে। আর তো চিৎকার ছাড়লো হোল্ড। আরে আরে, এসব কি? পাগল হয়ে গেলে? ঝাড়ুদারের কাজ করছি, বলল রিক। নইলে ন্যাশকে জানিয়ে দেবে আমি যাচ্ছি ডালাসে। দুর্বল শরীরের জাজকে দু হাতে মাথার উপর তুলল সে, পরক্ষণে ছুঁড়ে ফেললো চওড়া জানালার উপর। ঝনঝন করে ভেঙে পড়ল কাঁচ। জাজের সঙ্গে চলল চৌকাঠের হালকা ভাঙা একটা অংশ। তবে ওটা পড়ার আগে হাত পা ছড়িয়ে ধূপ শব্দে রাস্তায় ভূপাতিত বিমানের মতো পড়ল হোল্ড। ভোতা শব্দটা শুনে 3 তলা থেকে উকি দিল রিক। সন্তুষ্ট হয়ে ভাবল, ভাগ্যিস তুষার ঠিক তুলোর বান্ডিল নয়। মেনে নেব পেশাদার খুনিদেরকে, তাই না হোল্ড? হাসল রিক। মরুক শালারা, রানা শুধু আমার। কোনো কুত্তার বাচ্চাকে দেব না ওকে খুন করতে। ওকে খতম করব আমি, নিজের হাতে।